বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয় পড়াবো। আমাদের যে দ্বিতীয় সেমিস্টারের সাজেশন, এখানে নামতা দেওয়া আছে 14-17 ঘরের নামতা। আজকে আমি তোমাদের 14 ঘরের নামতাটা শিখাবো। তো আমরা সবসময় নামতা মুখস্থ করি, কিন্তু মুখস্থ ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি দেখাই, তোমরা দেখো। প্রথমে আমরা 14 লিখি, 10টা লিখতে হবে। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে 14-10টা লিখতে হবে। তারপর আমরা গুণ দিব, প্রত্যেকটার আগেই গুণ দিলাম। এরপর আমরা 1, 2 এভাবে সিরিয়ালভাবে আমরা লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরের কাজটা হচ্ছে সমান সমান দিতে হবে। প্রত্যেকটার আগে আমরা সমান সমান দিলাম। এবার আমাদের যদি আমরা গুণ করে করি তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি অনুসরণ করব, সেটা হচ্ছে আমরা প্রথমের যে ঘরটা এটা খালি রেখে পরের ঘর থেকে 4 থেকে শুরু করব। 4-এর পরে 5, 6, 7, 8, আবার এখানে লিখব 8। 8-এর পরে 9, 10, 11, 12। তো 12 লিখতে গেলে 1, 2, 12 এটা কাটা, 2টা আমরা এখানে লিখব। 12, 13, 14, 15, 16। 16 একইভাবে এটা কাটাই, 6টা আমরা এখানে লিখব। তারপর 16, 17, 18, 19, 20। 20 লিখতে গেলে এই 2টা কাটা যাবে, আর শূন্যটা আমরা এই পাশে দিব। তো 20-এর পরে 21, 22, 23, 24। 24-এর 4, আর আমরা 2টা আর আমরা লিখলাম না। বারবার আমি দেখাচ্ছি না, আমি একবারই দেখলাম, তোমরা নিশ্চয়ই বুঝছো। এরপরে 24-এর পরে 25, 26, 27, 28। তো 28 লিখতে গেলে 8টা আমরা ডান দিকের সংখ্যাটা আমরা লিখব। 28, 29, 30, 31, 32। 32-এর 2 লিখব, 3 লিখব না। 32, 33, 34, 35, 36। 36-এর 6, 3 লিখব না। 36, 37, 38, 39, 40। 40-এর 0, 4টা লেখার দরকার নেই। এরপরে আমরা আবার এটা দেখবো, আমরা যেটা লিখলাম এটা কি ভুল হইল কি না। যেমন 4, 8, 2, 6, 0। একইভাবে আবার 4, 8, 2, 6, 0। 4, 4, 8, 8, 2, 2, 6, 6, 0, 0। তার মানে এই পাশে লিখা, ডান পাশেরটা লিখা ঠিক আছে। এরপর আমরা 1-এর পরে কি 2 লিখব, কিন্তু 3 লিখব না। 3-এর পরে লিখব 4, তারপর আবার লিখব 5, আবার 6 লিখব না, আমরা লিখব 7, তারপরে 8, কিন্তু 9ও লিখতে হবে। এটা একটু সিরিয়াল মেনটেন করতে মতো হয় না। 7, 8, 9 এই 3টা একসাথে লেখার পর 10 বাদ, তারপর আবার 11, আবার 12, তারপর আবার 13 বাদ, আবার 14। এখন এটা কি হইল কি না এটা আমরা একটু জাস্টিফাই করি। যেমন এটাই আমরা দেখি, 14 দিয়ে আমরা যদি 3কে গুণ করি, 3 4 12, 2 হাতে আছে 1, 3 অক্ষে 3, 3 আর 1 4, 42। এই যেটা দেখো হয়েছে। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটাই আমরা করতে পারবো হবে। তো যেহেতু নিয়মটা কঠিন না, অনেক সহজ। তোমরা যেহেতু পরীক্ষার সময় এটা করবা, এভাবে লিখবা, তবে এটা মুখস্থই করতে হবে। মেনলি হচ্ছে এটা আমাদের মুখস্থ করতে হবে, কারণ আমরা যখন উপরে ক্লাসে উঠব বা আমরা যদি কোনো সংক্ষেপে মার্কেটেও যাই, বাপ মারা আমাদের যখন জিজ্ঞেস করে এই নামতাটা কি, তখন যদি আমরা এটা হিসাব বের করে না বলতে পারি, তখন বলবে তোমরা কী পড়ালেখা করছো। তো এর জন্য আমাদের এটা পুরো মুখস্থ রাখতে হবে। তারপরে দ্বিতীয় পদ্ধতি, পরীক্ষায় যাতে আমি ভালো নাম্বার পাই, তার জন্য আমি এই পদ্ধতি অনুসরণ করব, যাতে আমার পরীক্ষার সময় কম সময়ে আমি নির্ভুলভাবে অঙ্কটা দিতে পারি। আমাদের সাজেশনের 5 নম্বরে আছে জ্যামিতি। জ্যামিতির প্রশ্ন আছে ত্রিভুজ কাকে বলে। ওইটা আমি আগে তোমাদের দেখাই। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ, ভয়রস্যুকার হবে, দীর্ঘকার না। অনেক শিক্ষার্থীরাই দীর্ঘকার লিখে, বানানটা ঠিক করতে হবে। ত্রিভুজ,
তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা এটাই লিখবো, সবচাইতে সহজ এটা। তিনটি বাহু দ্বারা, বাহু এভাবেও লেখা যায়, আবার অন্যভাবেও লিখতে পারবা। তিনটি বাহু দ্বারা সীমা, শয় দীর্ঘিকার ময়কার মা, সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা তোমরা কলম দিয়ে লিখবা, আর এই চিত্র যেটা, এটা পেন্সিল দিয়ে লিখতে হবে, আর স্কেল দিয়ে অবশ্যই লিখতে হবে। আমি স্কেল ছাড়াই লিখছি, তোমরা স্কেল দিয়ে লিখবা। এটা নির্দিষ্ট কোনো মাপ নেই, তিনটা বাহু হলেই হয়। ক, খ, গ। চিত্রে ক, খ, গ একটি ত্রিভুজ। আসলে এই পড়াগুলি অনেক সহজ, কিন্তু বাচ্চাদের কাছে অনেক কঠিন। আমরা যারা বড় আছি মনে করি এটি কিছুই না, কিন্তু এই পড়াটা বাচ্চারা যখন পড়তে চায় এত ওদের কষ্ট হয়। আমি নিজেও তো বাচ্চাদের কম বেশি তো ক্লাসে পড়াই, আমি দেখি অনেক কষ্ট হয়ে যায়। তো এর জন্য সবচাইতে তুমি মনে মনে আগে একটা ছবির মতো আঁকবা, যে এখানে তিনটা বাহু আছে, এই তিনটা বাহু একসাথে করলে একটা ত্রিভুজ হবে। ত্রিভুজের তিনটা অংশ থাকবে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, এটা আবার কি? বাচ্চারা বলে যে এটা আবার কি? এটাই একটা কঠিন শব্দ। সীমাবদ্ধ মানে আটকানো। এটা দিয়ে এটাকে এরকম যদি হয় তাহলে তো হবে না, এটাকে এটার সাথে আটকাতে হবে, এটার সাথে আটকাতে, এরকম মিল থাকতে হবে। এটাই হচ্ছে সীমাবদ্ধ, মানে একটা সীমা আছে। যাই হোক, ওই সীমাবদ্ধটা বুঝাইলাম। ক্ষেত্রকে, ক্ষেত্র আবার কি? ওরে বাবা, এটা অনেক বড় একটা কঠিন বিষয়। আসলে কিছু না, ক্ষেত্র মানে জায়গা, একটা জায়গা, যে ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা, আচ্ছা দ্বারাটা আবার কি? দ্বারা মানে কোনো কিছু দিয়েই তো আমরা করি, তাহলে যে বাহু দিয়েই তো আমরা ত্রিভুজটা করব, এটাই হচ্ছে দ্বারা। এই শব্দগুলির জন্য বাচ্চাদের কাছে অনেক কঠিন হয়, যেহেতু ওরা বুঝে না, ওরা ভাবে এটা কি, আবার খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু এগুলি মানেটা এটাই, তোমরা খেয়াল রাখবা। তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তারপর তিনটা বাহু আঁকবা। তবে আঁকার সময় আবার অনেক অনেক ডিপ্রেশনে ভুগে, অনেক ইয়ের মধ্যে ইতস্ত করে যে কিভাবে আমরা আঁকবো। এটা আঁকার তুমি যেভাবে আঁকো কোনো সমস্যা নেই। তুমি যদি এরকম করে আঁকো, এরকম করো, তাও সমস্যা নেই। তবে তিনোটা বাহু স্ট্রেট করবা, বাঁকা তেরা যাতে না হয়, এরকম করে আঁকবা তোমরা। চিত্রে ক, খ, গ একটি ত্রিভুজ, এটাই। আচ্ছা, এরপরে আছে হলো সমবাহু ত্রিভুজ। তো আমি এটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, আমি আগে লিখে নিই, পরে আমি বুঝাই। যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান, তারপর একটা কমা দিবা, তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ বলে।
ত্রিভুজ হইলেই হয়, তারপর একটু খেয়াল রাখবে একটা অনেক বড় একটা ছোট এরকম বাহু দেওয়ার দরকার নেই। এখন আমরা যদি ত্রিভুজটা আমরা এটা মুছে ফেলি, আমি আবার নতুন করে আঁকি। এটা আমরা যদি আঁকতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা একটা যে কোনো স্কেল দিয়ে আমি আঁকি। স্কেলের 3 সেন্টিমিটারও নিতে পারো, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তোমার ইচ্ছা। আমি একটা নিলাম। তো একইভাবে এটার মাপ দিয়ে আবার এটা সমান করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, আবার এটার মাপ নিয়ে আবার এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে এটা যোগ করবা আর এটা যোগ করবা, তাহলে তিনটা বাহু সমান হবে। তাহলে চিত্রে ক খ গ একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা আমরা যদি মুখস্থ করতে চাই আমাদের মনে থাকে না, জিনিসটা আমাদের মাথায় নিতে হবে, বুঝতে হবে। সম মানে কি? সম মানে প্রত্যেকটা বাহু সমান, সম মানেই সমান, এটা মাথায় রাখবা যে সম মানেই সমান। তাহলে এই বাহু, এই বাহু, এই বাহু, এই দাগের অর্থ হচ্ছে তিনটা বাহু এক সমান। আর চিত্রর যে আঁকাটা সেটা প্রথমে একটা যে কোনো মাপ নিয়ে আঁকবো, তারপর কম্পাসের সাহায্যে এদিকে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে আবার এদিকে একটা বৃত্তচাপ, তারপর এখান থেকে এটা যোগ করব, এখান থেকে এটা যোগ করব, তাহলেই এইটা সমবাহু হবে, সব দিক দিয়ে সমান হবে, তিনটা বাহু সমান হবে। যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান, একটি, দুটো, তিনটা বাহুই সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এটা ঠিক আছে। এরপরে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান না, এটা যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় বা প্রতিটি বাহু অসমান, এটাও লিখতে পারো। যে ত্রিভুজের প্রতিটি বাহু অসমান, এটাই লিখি, প্রতিটি বাহু অসমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এই ক্ষেত্রে চিত্র পাল্টাতে হবে, চিত্র দিতে হবে তিন ধরনের। এটার মাপার কোনো প্রয়োজন নেই, এটা আঁকা অনেক সহজ। যেমন আমরা প্রথমে যে কোনো একটা মাপ নিব ইচ্ছা মতো তোমার, তারপর আবার একটু ছোট নিলাম, আবার আরেকটু বড় নিলে কোনো অসুবিধা নেই। তিন ধরনের নিলে এগুলা তো মাপ ঝোপ করে আঁকার কিছুই নেই, মেনলি হচ্ছে লেখাটা। তারপরেও ওই লেখার কথার সাথে এটার যাতে একটা সামঞ্জস্য থাকে। এখন তুমি লিখলা বিষমবাহু ত্রিভুজ, কিন্তু চিত্র আঁকলা তিনটা বাহু সমান, তাহলে তো এটার সাথে মিলে না। তো এখানে যদি আমাদের 6 নাম্বার থাকে, লিখায় থাকে 3 নাম্বার, আর এই চিত্রটাতে থাকে 3 নাম্বার। যদি এটা ভুল হয় চিত্রটা, তাহলে এখানে তোমার 3 নাম্বার কম হবে। আর যদি তুমি চিত্রটা ঠিকভাবে আঁকতে পারো, লেখাটাও ঠিক থাকে, বানানও ঠিক থাকে, তাহলে তুমি 6 নাম্বারই পাবে। তো এর জন্য আবার বানানের দিকে একটু খেয়াল রাখবা। বানান একবার একটা শিখে ফেললে আজীবন এই বানান তোমার সংশোধন হয়ে গেল। এর জন্য একটা বানান তুমি ভালোভাবে যখন তুমি লিখতে যাবে, কোনো একটা বানান যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবা। আর চিত্রে ক খ গ একটি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, এই গেল আমার বিষমবাহু ত্রিভুজ। এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি না, যে ত্রিভুজের দ্বি মানে সমদ্বি, দ্বি মানে দুই, যে ত্রিভুজের দুইটি বাহু, দুইটি বাহু অসমান না, সমান লিখবা। যে ত্রিভুজের দুইটি বাহু, এটার সাথে লিখি, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বাহু ত্রিভুজ বলে। আর এই চিত্রটা আঁকার সময়
দুইটা বাহু সমান করতে হবে আর একটা অসমান। তো এর জন্য আমরা একটা একটু ছোট দিলাম বা বড়ও দিতে পারো। তারপরে যে কোনো একটা মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা, ধর আমি আঁকলাম এই একটা, আবার ওই একই মাপ নিয়ে আবার এদিকে আরেকটা। তখন আমরা এটা যোগ করবো। অবশ্যই এটি কম্পাস স্কেলের সাহায্যে করতে হবে। এরকম যোগ করলে এইখানে একটা দাগ দিবা, এদিকে একটা দাগ দিবা, এখানে 2 দাগ, এই জায়গায় 2 দাগ। তার মানে হচ্ছে এই বাহুটার এই বাহুটা সমান, এটা সমান না, এই দুইটা বাহু সমান। তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। চিত্রে ক খ গ ক খ গ একটি সমবাহু ত্রিভুজ, সরি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। চিত্রে ক খ গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে দ্বি মানে 2 আমরা লিখেছি, এটা দিয়ে তোমরা মনে রাখবা যে সমদ্বিবাহু। তো আমি ফার্স্টে থেকে আবার একটু পড়ায় দিই। যেমন ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজে যে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এরপর হচ্ছে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান, মানে 3টা বাহু সমান হবে, সেটা হচ্ছে সমবাহু। আর সমদ্বিবাহু, যে ত্রিভুজের 2টি বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু। আর যার কোনো প্রত্যেকটা বাহুই একটা আরেকটা সমান নয়, 3টাই অসমান, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো খোদা হাফেজ। এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা, ভালো ভালো কমেন্টস লিখবা।